বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সপ্তম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি করতে যাচ্ছি। এটি অ্যাসাইনমেন্ট হিসেবে গার্হস্থ্য বিজ্ঞানের প্রথম এবং তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো উত্তরে যাওয়ার আগে বলে দেই, যারা আমাদের ভিডিওগুলো খুঁজে পাও না তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো একটু খুঁজে দেখো, ওখানে বিভিন্ন ক্লাসের প্লেলিস্ট করে দেওয়া আছে। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। 1. সম্পদের বৈশিষ্ট্য অনুযায়ী তোমার পরিবারের সম্পদগুলো চিহ্নিত করো। আমাদের উত্তরটি হচ্ছে, গৃহ ব্যবস্থাপনায় যা কিছু লক্ষ্য অর্জনের জন্য ব্যবহার করা হয় তাই সম্পদ। অর্থাৎ প্রথমে আমরা একটা সম্পদের সংজ্ঞা দিয়ে দিলাম। এরপর চলে যাচ্ছি সম্পদের বৈশিষ্ট্য অনুযায়ী আমার পরিবারের সম্পদ। আমরা জানি সম্পদ দুই প্রকার, মানবীয় সম্পদ এবং 2 অমানবীয় সম্পদ বা বস্তুগত সম্পদ। মানবীয় সম্পদের পাঁচটা সম্পদই আমার পরিবারে রয়েছে, তাই আমি এগুলো লিখেছি। তোমরা 3টা লিখলেই যথেষ্ট। শক্তি, সময়, দক্ষতা, জ্ঞান, মনোভাব। আর বস্তুগত সম্পদে যেগুলো আমার পরিবারে থাকবে সেগুলো হচ্ছে বইয়ে টোটাল 5টা দেওয়া আছে, আমি 4টা দিয়েছি। জমি জমা, বাড়ি, বস্তু সামগ্রী, অর্থ। খ নম্বর প্রশ্নটি হচ্ছে, অর্থ দিয়ে কোন কোন কাজগুলো করা যায় তা ব্যাখ্যা করো। আমরা প্রথমে লিখছি, অর্থ পরিবারের একটি অন্যতম প্রধান বস্তুগত সম্পদ। মানুষের বেঁচে থাকার জন্য যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেগুলো পূরণ করতে হলে অর্থের প্রয়োজন। অর্থের কাজগুলো কি? অর্থ হচ্ছে বিনিময়ের মাধ্যম, অর্থ হচ্ছে মূল্যের পরিমাপক, অর্থ হচ্ছে ঋণ পরিমাপের মানদণ্ড ও 4 অর্থ হলো সঞ্চয়ের ভাণ্ডার। অর্থ দিয়ে আমরা গরিব মানুষের সহযোগিতা করতে পারি, অর্থ দিয়ে আমরা পথশিশুকে সাহায্য করতে পারি। এখানে আমার একটা বানান ভুল হয়েছে, ঋণ পরিশোধের মান, এটা ঠিক করে ফেলো, এটা হবে মানদণ্ড। পরবর্তীতে লিখতে পারি আমরা, অর্থ ছাড়া এক মুহূর্ত সুস্থ থাকা যাবে না। আমাদের দেশ পরিচালনা করা হয় অর্থ দিয়ে, শুধু আমাদের না, সারা পৃথিবী চলে অর্থ দিয়ে। অর্থ দিয়ে আমরা সমাজসেবামূলক কাজ করতে পারি, অর্থ দ্বারা চিকিৎসা করা সম্ভব। মোট কথা, মৌলিক চাহিদা সহ যে কোনো চাহিদায় অর্থ একটি অপরিহার্য বিষয়। এখানে কিছু কথা আমি বাইরে থেকে নিয়েছি, তোমরা চাইলে এগুলো স্কিপ করে ফেলতে পারো। তাই আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে গ নাম্বার প্রশ্ন, তোমার ঘর পরিপাটি ও পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে কাজ সহজকরণের কোন কলাকৌশলগুলো অবলম্বন করো তা উল্লেখ করো। তো আমাদের উত্তরটি হচ্ছে, কাজ সহজকরণ বলতে যা বোঝায়, নাম্বার 1, এক নির্দিষ্ট কাজে অল্প সময় ও শক্তি ব্যয় করা। নাম্বার 2, নির্দিষ্ট সময় ও শক্তি ব্যয় করে অধিক কাজ করা। দুটো পয়েন্টই বই থেকে নেওয়া হয়েছে। এবার কাজ সহজীকরণের মধ্যে কিভাবে কাজটা করা যায় সেগুলো আমরা বর্ণনা করব। কাজ সহজীকরণে বিভিন্ন রকম কলাকৌশলগুলো আয়ত্ত করে ফেললে কাজগুলো সহজ হয়ে যায় এবং সময়ের সদ্ব্যবহার নিশ্চিত হয়। আমার ঘর পরিপাটি ও পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে কাজ সহজকরণের যে কৌশলগুলো অবলম্বন করব তা নিচে উল্লেখ করা হলো। এই পয়েন্টগুলো সব বই থেকে নেওয়া হয়েছে, তোমরা নিজেদের মতো বইয়ের উত্তর দেখে এবং নিজেদের মতো মিলিয়ে একটা উত্তর করে দিও। তো আমরা চলে যাচ্ছি, আমি যে লাইনটা লিখছি, যে দেহের অবস্থান গতিতে পরিবর্তন। যে কাজ করার সময় দেহের সঠিক অবস্থান ও ভঙ্গি বজায় রাখলে কম শক্তি ব্যয় করে বেশি কাজ করা যায়। যে কোনো কাজ করার সর্বোচ্চ ও স্বাভাবিক পরিসর সম্পর্কে ধারণা থাকলে কম শক্তি ব্যয়ে সহজেই কাজটি করা যায়। কাজ করার স্থানে ও কাজের সরঞ্জামের পরিবর্তন, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার পয়েন্ট। কাজের জন্য স্থান ও সাজ সরঞ্জামের প্রয়োজনীয় পরিবর্তন সাধন করে কাজ সহজ করা যায়। আবার প্রত্যেক কাজের একটি নির্দিষ্ট স্থান থাকে এবং সেখানে কাজটি করতে পারলে সময় শক্তির অপচয় রোধ করা যায়। যেমন, আচ্ছা এখানে বানানো একটা ভুল হয়েছে, এটা 29 হবে। যেমন রান্নাঘরের কাজ গোসলখানায় গোসল করা হয়, এরকম। কাজে বিভিন্ন উপকরণের পরিবর্তন। আজকাল গৃহের কাজ সহজ করার জন্য বিকল্প উপকরণের ব্যবহার করা হয়, যেমন ডিসপোজেবল থালা, গ্লাস ইত্যাদি। এগুলো একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয়, ফলে কাজ অনেক সহজ হয়ে যায়। আবার আমরা লিখতে পারি যে উৎপাদিত দ্রব্যের পরিবর্তন। এটা কিভাবে? উৎপাদিত দ্রব্যে পরিবর্তন করে কাজ সহজ করা যায়। যেমন সালাদ বানানোর সময় মিহিকুচি না করে টুকরো করে কাটলে সময় শক্তি দুটোই কম খরচ হয়, তো সেক্ষেত্রে স্বাদটাকে আমাদের
উৎসর্গ করে দিতে হবে। পরবর্তী পয়েন্টটি হচ্ছে উৎপাদনের বিভিন্ন পর্যায়ের পরিবর্তন। কোনো কিছু উৎপাদনের সময় পদ্ধতির বিভিন্ন পর্যায়ে পরিবর্তন এনে কাজ সহজ করা যায়। যেমন বাড়ি পরিষ্কারের সময় প্রতিটি ঘর আলাদাভাবে ধোয়া মোছা না করে সব ঘর প্রথমে ঝাড়ু দিয়ে এরপর মুছলে শক্তি ও সময় কম ব্যয় হয়। সবশেষে আমরা বলতে পারি কাজ সহজকরণের আরো কিছু, এখানে একটা বানান ভুল, এটা মধ্যাহ্ন হবে, উপায় আছে যার মাধ্যমে আমরা সহজে আমাদের কাজগুলো করে ফেলতে পারি। তবে আমরা যেই কাজই করতে চাই না কেন তা আগে থেকেই তালিকা করে রাখলে কাজ অনেক বেশি সহজ হয়ে যায়। আচ্ছা, তো পরবর্তী প্রশ্নের উত্তর যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিও কোয়ালিটি সম্পর্কে তোমাদের মতামত, বা ভিডিওটি আরো কত ভালোভাবে সম্পন্ন করা সম্ভব, আর কোনোভাবে প্রেজেন্টেশন করা সম্ভব কিনা, বা মোট কথা তোমাদের একটা ফিডব্যাক আমি চাচ্ছি। তো আমাদের সৃজনশীল প্রশ্নটা হচ্ছে, করিম সাহেব তাড়াহুড়ো করে লেখাপড়ার সামগ্রী ক্রয়ের জন্য বাজারে গেলেন। বাজার থেকে নিজে চিন্তা করে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করে আনলেন। বাড়িতে আসার পর তার ছেলে স্কেল চাইলে তিনি স্কেল দিতে অসমর্থ হন। তাছাড়া তিনি যে কোম্পানির কলম চেয়েছিলেন তা না দিয়ে বিক্রেতা তাকে নকল কোম্পানির কলম দেন। কলম ফেরত দিতে গেলে বিক্রেতা তা ফেরত নিতে অস্বীকৃতি জানান। খুবই স্যাড। 2 ক, এই প্রশ্নটা আমাদের এসেছে এইভাবে যে সরাসরি অনুধাবন, করিম সাহেব ক্রয়ের কোন নীতি অনুসরণ করেননি বলে তুমি মনে করো, ব্যাখ্যা করো। তো আমাদের উত্তর হচ্ছে, করিম সাহেব দ্রব্য কেনার সময় যে নীতি অনুসরণ করেনি তা হলো ক্রয় পরিকল্পনা ও গুণাগুণ যাচাই। আমি বই পড়ে এটাই দেখলাম যে এই দুটো উত্তরই সাথে মিলে যাচ্ছে। এখন আমার এই দুটোর উপরে ব্যাখ্যা করতে হবে। ক্রয় নীতি মেনে চললে সহজে প্রয়োজনীয় ও চাহিদা মাফিক জিনিস ক্রয় করা যায়। উদ্দীপকে করিম সাহেব ক্রয় করার তেমন কোনো নীতি অনুসরণ না করায় করিম সাহেব ভোক্তা অধিকার ক্ষুণ্ণ হয়েছে। তেমন কোনো নীতি মানে বলতে বোঝানো হচ্ছে ক্রয় নীতি, যে ক্রয়ের যে নীতিটা আছে, ক্রয় পরিকল্পনা। তো ক্রয় পরিকল্পনা কি বইয়ের মধ্যে বিস্তারিত আছে, তোমরা চাইলে একটু বেশি করে ওখান থেকে লিখে নিতে পারো। তো ক্রয় পরিকল্পনা কি, আমি এখানে একটা শর্টকাট একটা নোট দিয়েছি। পরিকল্পনা ছাড়া গৃহ সামগ্রী ক্রয় করলে বেশিরভাগ চাহিদা অপূর্ণ থেকে যায়। তাই গৃহ সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই একটি পরিকল্পনা থাকতে হবে। পরিকল্পনার অভাবে করিম সাহেব তার ছেলের জন্য স্কেল কিনে আনতে পারেনি, বরং নিজের ইচ্ছে মতো চিন্তা করে সামগ্রী কিনেন। এইটা তার ক্রয় পরিকল্পনার অভাবকে নির্দেশ করে। এবার চলে যাই গুণাগুণ যাচাই। এই যে একটা পয়েন্ট দেওয়া হলো গুণাগুণ যাচাই, সেই পয়েন্টটাকে আমাদের বর্ণনা করতে হবে। দ্রব্য সামগ্রী কেনার সময় অবশ্যই গুণাগুণ যাচাই করে কেনা উচিত। যাচাই করে কিনলে তা লক্ষ্য অর্জনে সহায়ক হবে। করিম সাহেব এক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাই সে কলম কেনার সময় যাচাই না করে নকল কলম কেনেন। অতএব আমরা বলতে পারি ক্রয়ের ক্ষেত্রে করিম সাহেব ক্রয় পরিকল্পনা ও গুণাগুণ যাচাই এই দুটো নীতি অনুসরণ করেননি। আচ্ছা, এখানে তোমার দুটো নীতির উপর নাম্বার আছে, অবশ্যই তোমার উত্তর ভুল না সঠিক এটার উপর অনেক কিছু নির্ভর করতেছে, নাম্বারটা পাবা কি পাবা না। তো আমার কাছে মনে হয়েছে এই দুটো নীতি সাথে উনার ক্রয়ের দুটো নীতি উনি অনুসরণ করেননি। তোমাদের যা মনে হয় তোমরা তাই লিখবা। আচ্ছা, খ নম্বর প্রশ্নটা হচ্ছে, কলম কিনতে গিয়ে ভোক্তার অধিকার ক্ষুণ্ণ হয়েছে, বিশ্লেষণ করো। এটা একটা 4 নম্বরের প্রশ্ন, এটা অবশ্যই অনেক বড় হবে। তো আমরা লিখি, দেখি কতটুকু বড় করা যায়। যে হ্যাঁ, কলম কিনতে গিয়ে করিম সাহেবের ভোক্তা অধিকার ক্ষুণ্ণ হয়েছে। এখন আমরা জানি ভোক্তা হিসেবে পণ্য বা দ্রব্য ক্রয় করার আমাদের কিছু উদ্দেশ্য থাকে, যেমন আমরা যা কিনবো তা থেকে সর্বোচ্চ তৃপ্তি লাভ। 1 নম্বর হচ্ছে সর্বোচ্চ তৃপ্তি লাভ। 2, আর্থিক লাভবান হওয়া, অর্থাৎ আমরা যে কোনো কিছু একটা কিনবো তা যেন আমাদের জন্য মানি অর্থী হয়, মানে আমরা যে টাকা দিয়ে কিনতেছি সেই টাকা দিয়ে যেন তার সুফলটা আমরা পেতে পারি। এটা হচ্ছে আমাদের ভোক্তা হিসেবে আমাদের চাহিদা থাকে। নাম্বার 3, নিজেকে দক্ষ ভোক্তায় পরিণত করা, অর্থাৎ আমি আজকে একটা জিনিস কিনলাম, সেই জিনিসটা যেন পরের বার এর থেকে ভালো কিছু একটা কিনি, এটা হচ্ছে আমাদের সবসময় একটা চাহিদা থাকে ভোক্তা হিসেবে। তো আমাদের চাহিদা থাকলেই তো হবে না, বিক্রেতা বেশি লাভ করার জন্য যেভাবে আমাদের প্রতারিত করতে পারে, ভোক্তাকে প্রতারিত করতে পারে, সেগুলো হচ্ছে আমরা একটু লিখি। জিনিসপত্রের বেশি ও অযৌক্তিক মূল্য নির্ধারণ, অর্থাৎ বিক্রেতা যে কোনো একটা জিনিস যদি বিক্রি করতে চায় সে অবশ্যই একটু বেশি দাম চাবে, এটা আমাদের জীবন থেকে নেয়া। 2 নম্বর হচ্ছে প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার। অনেক সময় দেখা যায় যে জিনিসটা আমাদের দেখানো হচ্ছে সেই জিনিসটা আমরা
সামনাসামনি যে দেখতে পাই না, ওই জিনিসটা আসলে এমন না, বিশেষ করে অনলাইন মার্কেটিংয়ে যে ব্যাপারটা ঘটে। তারপর 3 নাম্বার উনি যেটা করতে পারে, দূষিত ও ভেজাল দ্রব্য বিক্রি। দূষিত ও ভেজাল দ্রব্য বিক্রি, এটা আমরা দেখতে পারলাম যে করিম সাহেবের ঘটনা থেকে, এটা নিয়ে আমাদের মূল ফোকাসটা থাকবে। 4 নাম্বার হচ্ছে দ্রব্যের ওজন ও মাপ ঠিক না রাখা ইত্যাদি। এইসব হলো ভোক্তার অধিকার ক্ষুণ্ণ হওয়ার কারণ। করিম সাহেবের ক্ষেত্রে ভেজাল দ্রব্য বিক্রি করে বিক্রেতা ভোক্তার অধিকার ক্ষুণ্ণ করে। শুধু তাই না, যদি আবার দেখি আমরা পরবর্তী লাইনেই, যে উনি কলমটা যখন ফেরত দিতে গেল তখন বিক্রেতা সেটা নিতে অস্বীকৃতি জানায়। অর্থাৎ আবার আমরা লিখতে পারি যে ভেজাল দ্রব্যটি ফেরত দিতে গেলে বিক্রেতা তা নিতে অস্বীকার করে, সেক্ষেত্রে ভোক্তা তার অধিকার থেকে বঞ্চিত হয়। ক্ষতিপূরণ পাওয়ার অধিকার ভোক্তার রয়েছে, কিন্তু এক্ষেত্রে করিম সাহেব তার অধিকার ফেরত পাননি বা ফিরে পাননি। অতএব আমরা বলতে পারি কলম কিনতে গিয়ে ভোক্তার অধিকার ক্ষুণ্ণ হয়েছে, বাক্যটি সার্থক। আমরা প্রশ্নের সাথে একমত পোষণ করতেছি। দেন 3 নাম্বার প্রশ্ন, এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন এখানে চলে আসছে যে গৃহসজ্জা শিল্পনীতি অনুসরণে 5টি চিত্র অঙ্কন করে উজ্জ্বল রঙের প্রয়োগ দেখাও। তো গৃহসজ্জা শিল্পনীতিগুলো আমরা জানি যে 5টা রয়েছে: সমানুপাত, ভারসাম্য, মিল, ছন্দ, প্রাধান্য। এইগুলো হচ্ছে বইয়ে বিস্তারিত বলা আছে, তোমরা অবশ্যই পড়বা, এগুলো খুব ইন্টারেস্টিং পয়েন্ট। এই নীতিগুলো অনুসরণ করে এখন 5টা চিত্র অঙ্কন করে উজ্জ্বল রঙের প্রয়োগ দেখানো হলো। তো এখানে আমি অবশ্যই এগুলো ছবি আঁকতে পারি না, আমি তেমন একটা ছবি আঁকতে পারি না, এবং রঙও আমার অতটা ভালো না। তো এখানে কি ধরনের কালারটা ইউজ করা উচিত, অবশ্যই তোমরা এই কালারগুলো মানে এই ছবিগুলো থেকে আরো ভালো কোনো কিছু ছবি নিয়ে সেখানে রং করতে পারো। এখানে যে বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হবে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ছবি এবং রঙের ব্যবহার। তুমি দেখলা যে লাল রঙের সাথে কমলা রং ব্যবহার করতেছো, বা কমলা রঙের সাথে হলুদ ক্যাটকেটা হলুদ রং ব্যবহার করতেছো, এভাবে দিলে ছবিগুলো মানে যে কোয়ালিটি সেটা কমে যাবে এবং নাম্বারও কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তো তোমাদের উচিত হবে যে ছবিগুলো যেন পরিষ্কার হয় এবং রং করাটা যেন খুব সুন্দর হয়। তো পরবর্তী সংক্ষিপ্ত প্রশ্নটা হচ্ছে, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে তুমি ঘরের বাইরে যেতে পারছো না, শখ পূরণের মাধ্যমে কিভাবে তোমার বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার বিকাশ ঘটতে পারে। এখানে একটা শব্দ হবে সৃজনশীলতা, এটা একটু ঠিক কারেকশন করে নিও। তো আমাদের উত্তরটা হচ্ছে, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও ঘরের বাইরে বের হতে পারছি না। বাইরে গিয়ে খেলাধুলা করা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। বর্তমান এমন পরিস্থিতিতে আমরা আমাদের কিছু শখ পূরণের মাধ্যমে আমরা আমাদের বুদ্ধিমত্তা ও সৃজনশীলতাকে বিকাশ ঘটাতে পারি। এখানে সৃজনশীলতার কথাটা উচিত, এখানে বলা উচিত ছিল যে আমাদের বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারি। তো কি কি ঘটাতে পারি, বই থেকে আমরা 4টা পয়েন্ট নিয়েছি। যে আবিষ্কারমূলক খেলা, এটা কি হতে পারে, বাচ্চাদের যে কোনো কিছু একটা দেওয়া হলো, বলা হলো তুমি এটা বানাও। যেমন অনেকটা আমরা দেখছি যে ছোটবেলায় যেগুলো আমরা খেলতাম, যে প্লাস্টিকের ব্লক, সেগুলো দিয়ে সে গাড়ি বানাইতো বা অন্য কিছু বিল্ডিং তৈরি করতো। এগুলো আবিষ্কারমূলক খেলা, গঠনমূলক খেলা, নাটকীয় খেলা, শখ পূরণ ইত্যাদি। এছাড়া বিভিন্ন ধরনের বুদ্ধিমত্তিক খেলা যেমন আছে তাস, তারপরে দাবা, এগুলো নিচে এখন এগুলো নিচে একটু বর্ণনা করা হলো। তো এই পুরোটাই হচ্ছে আমি বই থেকে নিয়েছি, তোমরা বই থেকে এটা লিখতে পারো বা অন্য কোনো রেফারেন্স থেকে নিতে পারো। যে বুদ্ধি বিকাশের ধারণ, যে আমি একটু পড়ে দিচ্ছি কারণ এটা অনেক ঘোলা। বুদ্ধি বিকাশের ধারা অনুযায়ী শিশুরা বিভিন্ন খেলা খেলে, যেমন আবিষ্কারমূলক খেলা, গঠনমূলক খেলা, সৃজনধর্মী খেলা, নাটকীয় খেলা। এইসব খেলা শিশুর বুদ্ধিমত্তা বিকাশে সহায়তা করে, কারণ এসব খেলার মাধ্যমে শিশু চিন্তা ও কল্পনা শক্তি প্রয়োগ করে বুদ্ধির বিকাশ ঘটাতে পারে। তবে শিশুর বুদ্ধিমত্তা বিকাশে সৃজনশীলতা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সৃজনশীলতা শিশুকে গতিশীল করে, খেলার মাধ্যমে সহজেই সৃজনশীলতার বিকাশ ঘটানো যায়। সৃজনশীলতার অর্থ হচ্ছে নিজের উদ্ভাবনী ক্ষমতার প্রকাশ বা নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতা। কাগজ, কাঠের টুকরা, কাদা, বালু, ব্লক, ফুল, ডাল, পাতা, ফেলে দেওয়া বিভিন্ন ধরনের জিনিস, যেমন কাগজের বাক্স, ডিসপোজাল কাপ, কৌটা ইত্যাদি দিয়ে শিশু যখন নতুন কিছু তৈরি করে তখনই সৃজনশীলতার প্রকাশ ঘটে। শিশু সৃজনশীল কাজের মধ্য দিয়ে স্বাধীন ও স্বতঃস্ফূর্তভাবে মনের অব্যক্ত ইচ্ছার প্রকাশ ঘটাতে পারে। তো
আর লাস্ট লাইন হচ্ছে শিশুদের বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার বিকাশ খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই এই পরিস্থিতিতেও তাদের সাহায্য করতে হবে। অর্থাৎ কোন পরিস্থিতিতে এরকম একটা তুমি কোভিড-19 এর কারণে তুমি যে বাইরে যেতে পারছো না, এই পরিস্থিতিতে তাদের একটা সাহায্য করতে হবে। তো তোমরা কে কোন স্কুল থেকে আমার সাথে জয়েন করছিলে এটা কমেন্টে জানাতে পারো, এবং তোমাদের অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট কবে, 3rd উইকে, সেটা জানাতে পারো। সেই ক্ষেত্রে আমি পরবর্তী ভিডিওগুলো সেই অনুযায়ী আপলোড করার চেষ্টা করব। ধন্যবাদ। টিউটোরিয়ালটি তোমার উপকারে আসলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্ট করতে পারো। পরবর্তী অ্যাসাইনমেন্টগুলোর মডেল উত্তর জানার জন্য আমাদের সাথে থাকো। সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও।